কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের সৌরভ ভাইয়া আজকে চলে আসছি লেকচার 2 নিয়ে। আমার আজকের লেকচারটা করানোর কথা ছিল তোমাদেরকে লাইভে, বাট তোমরা সিচুয়েশন জানোই, ঢাকার সিচুয়েশন ততটাও ভালো না। সো হলো আমার পক্ষে হলে থেকে বিষয়টা লাইভে নেওয়া একটু টাফ হয়ে যায়, কারণ দেখা যাবে ধরো আমি ক্লাসটা শুরু করলাম, আমার বিভিন্ন কিছুর সম্মুখীন হয়ে লাগতে পারে, দেন ক্লাস লাইভে থাকলে আমি ওটা পোস্ট করতে পারবো না। এখন ধরো আমি রেকর্ডেড নেওয়ার রিজন হচ্ছে আমি এখন একটু করলাম, করার পর কোনো একটা যদি আমি প্রবলেম ফেস করি দেন কেটে দিয়ে আরেকবার করলাম, করে সবগুলা একসাথে অ্যাড করে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তোমাদেরকে ক্লাসের শুরুতেই একটা জিনিস মনে করাই দিই, যেহেতু তোমার আমার এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে এগুলা দিতেছি, দ্যাটস ওয়াই তুমি কি করবা, তুমি আমার ইউটিউব চ্যানেলটা যেটা আছে মেডিমেটিক্স, ওইটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে একটা বেল, এরকম একটা বেল চিহ্ন আছে, ওই বেল চিহ্নটাকে ক্লিক করে রাখবা, দেন বেল চিহ্নটা এরকম হয়ে যাবে। তাহলে হইলে এরকম হলে কি হবে, ধরো তুমি কোনো কারণে মেসেঞ্জারে আমি ক্লাস দিলাম বা তুমি জানো না, কিন্তু যদি এরকম ভাবে দিয়ে রাখো সাবস্ক্রাইব করার পরে, তারপরে দেখবা তোমার আমার পেজ ইউটিউবে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন যাবে যে এই মেডিমেটিক চ্যানেলে এই ক্লাসটা আপলোড হয়েছে, তাহলে তুমি আপডেটটা জানতে পারবা। আর অবশ্যই তুমি যদি আহ, ক্লাসটা করে উপকৃত হও, অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। এটা আমি সবার জন্য নেওয়া, কারো স্পেসিফিক কারো একার জন্য না, এটা সবার জন্য, so তোমরা শেয়ার করবা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, পড়াশোনার ক্ষেত্রে এই সেলফিশনেসটা যত কম কাজ করাবা, তত দেখবা লাইফে তুমি সাকসেস হবা। তুমি শিখতে গেলে সবাইকে নিয়ে শিখবা, ভালো কিছু শিখতে গেলে সবাইকে নিয়ে শেখা উচিত। আমি এই থিওরিটা আমি সবসময় ফলো করতাম। আমি এই সেলফিশনেসটা আমি কখনো দেখাই নাই যে না আমি শিখতেছি, ও শিখলে এরকম হইতে পারে, এই জিনিসটা কাজ করানো যাবে না। তোমরা জানো যে আচ্ছা আমি তো একটু বক বক করে ফেলতেছি, তাই করি, সমস্যা নেই, তোমাদের এইগুলো ফার্স্টের দিকে জানা উচিত। তুই মেডিকেলে চান্স পাইতে গেলে তোমার কি কি লাগবে? এক তোমার হার্ড ওয়ার্ক লাগবে, ওকে, আর তোমার লাক লাগবে। এখন তোমার কথা লাক কি তোমারে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান যাই বলো তোমাকে এমনি এমনি দিয়ে দিবে? না, তোমার তুমি যতটুকু হার্ড ওয়ার্ক করছো তার উপর ডিপেন্ড করে তোমার লাক তোমার উপর ফেভার করবে। তুমি কতটুকু নিজের প্রতি সৎ ছিলা, তুমি কি ডাক্তারি প্রফেশনে যাওয়ার জন্য যোগ্য কিনা, তুমি কি নিজেকে ঠিক মতো গড়ে তুলছো কিনা, ওই বিষয়টাও তোমার ক্লিয়ার করতে হবে। এখন ধরো কি তুমি তোমার মধ্যে এরকম, ধরো এরকম বিহেভ আনবা না, যে একটা ডাক্তারের যে বিহেভ গুলো থাকে ওই বিহেভ গুলো তোমার মধ্যে আনার চেষ্টা করবা। এখন দেখা গেছে কি তোমার আর একটা রিক্সাওয়ালার বিহেভিয়ারের কোনো তফাৎ নাই, তুমি খুব ভালো ছাত্র, কোনো দরকার তোমাকে তোমার লাক ফেভার করবে বলে তুমি মনে করো? অনেক ভালো ভালো ছাত্র লাক ফেভার না করার কারণে ওই 1 ঘন্টার পরীক্ষায় ঘাবড়ে গিয়ে তার ওই হার্ডওয়ার্ক পানিতে চলে গেছে। দ্যাটস ওয়াই বি কেয়ারফুল, এরকম কিছু করবা না যাতে তোমার লাক, তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে না থাকে। সব সময় সৎ থেকে কাজ করার চেষ্টা করবা এবং ইন্টার লাইফে কখনো ফাঁকিবাজি করবা না। আচ্ছা, আমাদের লেকচার 2, আমরা লেকচার 1-এ, তোমরা যদি কেউ লেকচার 1 না করে লেকচার 2 করতে আসো, অবশ্যই আমি তোমাদেরকে বলবো ফার্স্টে তুমি লেকচার 1 করবা, আর না হলে লেকচার 2, আর না হলে তুমি আমাকে বকা দিবা, গালি দিবা যে ভাইয়া কি পড়ায় আমি তো বুঝি না। ওকে, আচ্ছা, আমরা ছিল কোষ চক্রের ইন্টারফেজ আর এমফেজ। ইন্টারফেজের 3টা দশা, গ্যাপ 1, এস ধাপ, গ্যাপ 2। আমরা গ্যাপ 1 পড়ে ফেলছি, এস ধাপ পড়ে ফেলছি, এখন পড়বো কি গ্যাপ 2 দশা। ওকে, আচ্ছা, তোমাদের গত ক্লাসে একটা জিনিস মনে করাই দিই, এই তোমাদের যে এস ধাপ লিখছিলাম না, এস ধাপের মধ্যে লিখবা যে এস ধাপে সময় লাগে মানুষের ক্ষেত্রে প্রায় 7 ঘন্টা। কত ঘন্টা? প্রায় 7 ঘন্টা, এটা লিখে দিই, এটা ছিল অন্য বইয়ের ইনফো। আচ্ছা, গ্যাপ 2, এই মেডিকেলের কথা বললে বলার সময় ওটা গল্প মনে হলো। দাও, গল্প না দাও, মেডিকেলে আসলে জানো তোমরা কয় ধরনের পোলাপান পাওয়া যায়? মেডিকেলে কিছু আছে তোমার মাইকেল, ঠিক আছে, কিছু আছে মফিজ, আর কিছু আছে ধরো মাম্মাস বয় টাইপের। এখন এই মাইকেল কাদের বলে আর মফিজ কাদের বলে তোমরা কি জানো? এই মাইকেল যারা মেডিকেলে গিয়ে পড়াশোনা করে না, ধরো সাপ্লি টাপলি খায়া আদুবাই হয়ে গেছে। হ্যাঁ, ধরো দেখা গেছে কি তার থাকার কথা ছিল 3rd ইয়ারে, সে আছে এখনো 2nd ইয়ারে, বা তার থাকার কথা ছিল 4th ইয়ারে, সে এখন আছে 2nd ইয়ারে। ওরা কি, ওদেরকে বলা হয় নর্মালি মাইকেল, বুঝছো?
এই মাইকেল গুলা কি এক হচ্ছে হলো মানে ওদের রিজন কি এরকম অধপতনের, সব তো মেডিকেলে ভালো স্টুডেন্ট গুলাই চান্স পায়, তাহলে এই অধপতনের রিজন কি? অধপতনের রিজন হচ্ছে তারা এই যে কিছু কিছু আছে রিলেশনে যায়, রিলেশনে ব্যর্থ, কিছু কিছু আছে পড়াশোনায় মন বসে না, বিভিন্ন কারণে ওরা ছিটকে যায়। ওকে, দেন হচ্ছে আরো কিছু আছে মফিজ। মফিজ কোনগুলা? যেগুলা মানে খুবই সহজ সরল, মানে খুবই সহজ সরল পড়ুয়া টাইপের, মানে সবসময় পড়াশোনা করে, সহজ সরল ওইগুলা। এখন কথা হচ্ছে তোমার এই মাইকেল কি করে? মাইকেলের একটা দায়িত্ব হচ্ছে এই মফিজকে তার গ্রুপে আনা, মানে মফিজকে আবার কি বানানো? মাইকেল বানানো, তাহলে মাইকেলের গ্রুপটা বড় হবে। আর এই মাইকেল কি? মাইকেল হচ্ছে রিলেশনে ব্যর্থ হয় সবসময়, মানে ওরা কি মানে মাইকেলরে ডাকে, মানে মেডিকেলে অনেক মানে অনেকে ডাকে যে সেন্টি খাওয়া মাইকেল, বুঝছো? এই সেন্টি খাওয়া মাইকেল। আচ্ছা তুমি বলো, এই মাইকেল কিন্তু সে কিন্তু এই ফিল্ডে খুব ম্যাচিউর, আর মফিজ কিন্তু কি ইমম্যাচিউর। তোমারে কিন্তু আমি গ্যাপ টু পড়ায় ফেলছি ভাই। দাও, তুমি গ্যাপ টুটা কিভাবে মনে রাখবা? গ্যাপ টু মনে রাখবা, সেন্টি খাওয়া মাইকেল কি? সেন্টি খাওয়া মাইকেল। ওকে, সেন্টি খাওয়া মাইকেল মফিজকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। কই আটকে দিল? তার গ্রুপে আটকে দিল, বুঝছো? মানে সেও বাস করতে পারে না, এই ইমমেচিওর মফিজকে ম্যাচিওর বানায় দিছে। তাহলে আমি কি বললাম? সেন্টি খাওয়া মাইকেল মফিজকে ম্যাচুরিটি দিয়ে আটকে দিল। ওকে, সেন্টিতে কি? সেন্টিতে হচ্ছে তুমি মনে রাখবা, এই দশায় তোমার সেন্ট্রিওল, সরি, সেন্ট্রোজোম, একটি সেন্ট্রোজোম থেকে দুইটি সেন্ট্রোজোমে পরিণত হয়। কোন ধাপে? এই ধাপে সেন্ট্রোজোমে পরিণত হয়। আর এই আরেকটা জিনিস মনে রাখবা, এটাতে স্পিন্ডল তন্তু, কি তন্তু? স্পিন্ডল তন্তু তৈরি হবে, তন্তু তৈরি হয়। এই স্পিন্ডল তন্তুটা কি? যদি কেউ না জানো, ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা আমরা একটু পরে গিয়ে পড়বো। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে? সেটা মুছে দিই, যেটা আমরা এক্সট্রা জিনিসগুলো লিখছিলাম। ওকে, আচ্ছা মেডিকেলে মুভিজ এগুলো তোমরা লিখে রেখে থাকো, সমস্যা নেই, কাটার দরকার নাই, এগুলো থাক। তুমি হচ্ছে, আমি আমার এনে তো স্ট্রেস কম, এজন্য আমি কাইটে নিছি। আচ্ছা আমি যা বলতেছিলাম যে খাওয়া, খাওয়া মানে কি? আছে আমাদের মেন উদ্দেশ্য কি খাওয়ার জন্য? খাওয়ার মেন উদ্দেশ্য শক্তি উৎপন্ন হওয়া। ওই শক্তিটা কি হিসেবে উৎপন্ন হয়? এটিপি। তুমি মনে রাখবা এই খাওয়া দিয়ে হচ্ছিল এটিপি তৈরি হয়, এটিপি বা প্রয়োজনীয় শক্তি তৈরি হয় খাওয়ার মাধ্যমে। তো আমাদের মেন লক্ষ্য তো এটাই, প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। আমরা কি বুঝেছি এতটুক? আচ্ছা, বুঝলে এখন দাও মাইকেল। মাইকেলতে আমি কি বুঝাইলাম? মাইকেলতে আমি বুঝিয়েছি যে মাইক্রো টিউবিউল তৈরির সূচনা হয়, মাইক্রো টিউবিউল তৈরির সূচনা হয়। ওকে, মাইক্রো টিউবিউল তৈরির সূচনা হয়। মফিজ, মফিজ কি মানে হচ্ছিল এম ফেজ, যেটা হচ্ছিল ইন্টারফেজের পরে এম ফেজে প্রবেশের প্রস্তুতি পর্যায়। দেখো, কেউ যদি তোমার হচ্ছিল গ্যাপ ওয়ান ক্রস করে, দেন এস দাপ ক্রস করে, গ্যাপ টু ক্রস করে ফেলে, সে কিন্তু এম ফেজে চলে যাবে, কারণ আমরা জানি ইন্টারফেজে তিনটা দশা পার হইতে পারলেই সে এম ফেজে যাবে এবং বিভাজিত হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এম, এম ফেজে প্রবেশের প্রস্তুতি দশা, প্রবেশের প্রস্তুতি দশা। ম্যাচিউরিটি মানে হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কি বললাম? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিন তৈরি হয়। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিন তৈরি হয়। তুমি এটাকে সংক্ষেপে এমপিএফ বলতে পারো। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন হচ্ছে আটকে দিলতে আমি কি বুঝিয়েছি? আটকে দিলতে হচ্ছে যারা তোমার গ্যাপ টু মানে কোষ বিভাজন হবে না বা এম ফেজে প্রবেশ করবে না, তারা এ ধাপে কি হয়? আটকে যায়। তাহলে কিছু সংখ্যক এ ধাপে আটকে যায়। আশা করি বুঝেছো। এতটুকু বুঝলে আমাদের কোষ চক্র শেষ। ওকে, আচ্ছা, তাহলে তোমার যদি পরীক্ষায় কোষ চক্রের গুরুত্ব আসে, তুমি হচ্ছে এই কোষ চক্রের ধাপগুলো আছে ওই ধাপগুলা লিখে দিয়ে আসবা, যে গ্যাপ ওয়ান এর ধাপ, এস এর ধাপ, গ্যাপ টু ধাপ,
এখন হচ্ছিল কোষচক্রের নিয়ন্ত্রকের মধ্যে তোমার কিছু হচ্ছিল সাইক্লিন আছে, 4 প্রকার সাইক্লিন যারা কোষচক্র নিয়ন্ত্রণ করে। তাহলে কোষচক্র নিয়ন্ত্রক কে সাইক্লিন। সাইক্লিন আছে কয় ধরনের? এই সাইক্লিন আছে 4 প্রকার। আচ্ছা, এখন কি কি আছে এটা তোমার হচ্ছিল আমি তোমাকে এখনই মুখস্থ করে দিব কার কি কাজ। এটার মধ্যে সাইক্লিনের মধ্যে আছে সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি, সাইক্লিন ই। মানে শুধু সিটা বাদ গেছে, এ থেকে ই পর্যন্ত করে 5টা, মাঝখানেটা বাদ গেছে, তার মানে কে বাদ গেছে? সি। তাহলে হচ্ছিল 4 প্রকারের মধ্যে কে আছে? এ, বি, ডি, ই। আচ্ছা, তোমাদের যদি লাইভে থাকতো তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন করতাম, তোমাদের আমি একটা প্রশ্ন করি, তোমরা বলো যে ত্বরণ ইংলিশ কি? চিন্তা করো ত্বরণ ইংলিশ কি হইতে পারে? ত্বরণ ইংলিশ এসিলারেশন। যে বলছো তাকে খুব ভেরি ভেরি গুড। ওকে, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। তাহলে আমি তোমাকে দুইটা ওয়ার্ড বললাম, এক হচ্ছে হলো অ্যাক্টিভ, যেটা শব্দের অর্থ কি? সক্রিয়। আর একটা হচ্ছে আমি বললাম এসিলারেশন, মানে কি? ত্বরণ। ওকে, একটা হচ্ছে হলো অ্যাক্টিভ আর একটা কি? এসিলারেশন। অ্যাক্টিভটা হচ্ছে সক্রিয়, এসিলারেশনটা হলো কি? ত্বরণ। এতটুকু তো আমরা বুঝলাম। বা তুমি মনে রাখ, তুমি বলতে পারো যে এসিলারেট মানে কি? ত্বরান্বিত করা। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, অ্যাক্টিভের প্রথম অক্ষরটা কি? এ। এসিলারেটের প্রথম অক্ষরটা কি? এ। তাহলে হচ্ছিল এই সক্রিয় আর ত্বরান্বিত করাটা, এই প্রসেসটাকে কে করবে? ফ্যাক্টর মানে সাইক্লিন এ। তাহলে এটা কে করবে? সাইক্লিন এ। বুঝছি এতটুকু? সাইক্লিন এ। এখন তাহলে সাইক্লিন এর কাজটা কি? সাইক্লিন এর কাজ হচ্ছে তোমার ডিএনএ ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয়, ডিএনএ রেপ্লিকেশনকে সক্রিয় ও ত্বরান্বিত করা। বুঝছো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন আরেকটা তোমাদের সাথে ধরো তোমারে মানে তোমরা হচ্ছে যারা ময়মনসিং থাকো তারা হচ্ছে জানবা, আমাদের হচ্ছিল ময়মনসিং এর ধরো মানে ঠেক দিতে পারে, ঠেক কি? ছিনতাই, ছিনতাই দিতে পারে এরকম এলাকা কোনগুলো আছে? ধরো তুমি যদি রাতের বেলা হচ্ছিল পার্কে যাও না, এই যে জয়নুল আবেদিন পার্কে, ওই যে রাস্তাটা আছে, একটা আছে তোমার সার্কিট হাউস সাইডের রাস্তা, আর একটা আছে তোমার হচ্ছিল ওই সাইডে ব্যাটবল চত্বরের সাইডের রাস্তাটা। এখন ওই দুইটা রাস্তার মধ্যে তুমি কখনোই সার্কিট হাউসের রাস্তাটা ইউজ করবা না। যারা ময়মনসিং আছো তোমরা সবসময় ব্যাটবল চত্বরের রাস্তাটা ইউজ করবা এবং চেষ্টা করবা রাত 8টার পর জয়নুল আবেদিনের পার্কে না যাওয়া। ওকে, ওই তুমি যদি সার্কিট হাউস মাঠের সাইডটা দিয়ে রাস্তাটা যাও আসো না, ওই সাইডে তোমার ছিনতাইকারী থাকে, মানে তোমাকে ধরতে পারে। আমি একবার ফেস করছি, দ্যাটস তোমাকে বলতেছি, যদিও আমার কাছ থেকে নিতে পারে নাই। আচ্ছা, ওইটা আরেকদিন শেয়ার করব। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরো তোমার বোন আসলো, বা তোমার হচ্ছে হলো কি, ধরো আমাদের আন্টি আসলো বা তোমার আম্মু, এখন বললো যে জয়নুল আবেদিনের সামনে থেকে নৌকায় উঠবে, আবার রাতের বেলায়। এখন তোমার যদি এই রাস্তাটা মানে ক্রস করা লাগে আন্টিকে নিয়ে, তোমার কি করা লাগবে? এই ছিনতাইকারী গুলাকে কি ডিফেন্স করা লাগবে না? তুমি চিন্তা করো, তুমি যদি একটা প্রতিকূল পরিবেশ দিয়ে যাইতে চাও, তাইলে তোমার কি করা লাগবে? যে প্রতিকূলতা যেগুলো আছে ওইগুলাকে কি ডিফেন্স করা লাগবে। ওইগুলো যদি তুমি ঠিক মতো ডিফেন্স করতে পারো, দেন তুমি ঠিক মতো পৌঁছাবা, নাকি? তাহলে তোমার হচ্ছে ধরো এনে যে একটা প্রতিকূল দশা যেটা আছে, আমি বলতেছি G1, G1 এর পরে কি এস, এস থেকে G2, এই প্রতিকূল দশাটা যদি তোমার ঠিক মতো অতিক্রম করা লাগে, মাঝখানে যে প্রতিকূলতা গুলো আছে ওইগুলা তোমার কি করা লাগবে? ডিফেন্স করা লাগবে না? বুঝছো কথাটা? মানে G1 থেকে এস এ গেল, এস থেকে G2, এই যে মানে নর্মালি তো যাইতে পারতেছে না, এটার মাঝখানে তো প্রতিকূলতা আছে। আর না তো সবাই যাইতো, তাহলে সবাই যাইতে পারে না কেন? কারণ হচ্ছে হলো এই প্রতিকূলতার জন্য, এই প্রতিকূলতাটা কে মানে তোমার কি করা লাগবে? ডিফেন্স করা লাগবে। যে যত ভালো ডিফেন্স করতে পারতেছে সে তত ভালো G2 থেকে এম ফেজে প্রবেশ করতে পারতেছে। তাহলে ধরো ডি, এই যে ডিফেন্সের প্রথম অক্ষরটা কি? ডি। তাহলে আমরা এটাতে মনে রাখবো কি? ডি তে হচ্ছে হলো সাইক্লিন ডি। সাইক্লিন ডি এর কাজটা কি হইলো দেখো, সাইক্লিন ডি এর কাজ হচ্ছে কোষকে G1 থেকে এস ও এস থেকে G2 পর্যায়ে নিয়ে যাওয়া। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার?
আচ্ছা, যদি আমাদের ক্লিয়ার হয় আমরা সামনে আগাই। এতটুকু আমরা বুঝেছি। এখন হচ্ছে তোমরা একটা জিনিস চিন্তা করো। ওইটা হচ্ছে তোমাকে, আচ্ছা দাঁড়াও, এটা ডাইরেক্ট বুঝাই দিই। এক হচ্ছিল বাকি হচ্ছে বি, আর এক হচ্ছিল কি ডি। দেখো, এই বি আর ডি, বি তে মনে রাখ না, বি আর হচ্ছিল ই, মনে ই বাকি আছে। বি তে মনে রাখবা বোন, বোনস। বোনস মানে কি, তোমার বডিতে কি কি বোনস আছে। তোমার যে বোনস শব্দের অর্থ ছিল হাড্ডি গুড্ডি, তোমার হচ্ছিল বডির যে শেপটা গঠন করছে। তেমনি কুশের ক্ষেত্রে তুমি কারে বোনস বলতে পারো। মানে তোমার নর্মালি দেখলে কারে বোনস মনে হয়। ধরো তুমি এরকম একটা কোষ দেখলা বিভাজনরত অবস্থা, এরকম ভাবে থাকে না? তাহলে তোমার কি প্রাথমিক ভাবে যদি দেখো, তাহলে এইগুলা যেগুলা দেখছি আমি, টান টান গুলা যে দিলাম, কোন টানগুলা, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে টানগুলা দিলাম না, এগুলা দেখতে কি বোনসের মতো মনে হইতেছে না? যে আমাদের যেমন ভিতরে হাড্ডি গুড্ডি আছে, তাহলে কুশেরও হাড্ডি গুড্ডি কি এগুলাই মনে হইতেছে? আচ্ছা, নর্মালি আমি যে এইরকম টানগুলা দিলাম, এগুলা আসলে কি? এগুলারে বলে, এগুলারে কি বলে বলো তো, জানো তোমরা? এইগুলা হচ্ছে, এগুলাকে বলা হয় মাইটোটিক স্পিন্ডল বা স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু গুলা, এরকম অনেকগুলা স্পিন্ডল তন্তু একত্রে মিশে, মিশে হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন করে। কি গঠন করে? স্পিন্ডল যন্ত্র। তাহলে এটা আমরা বলতে পারি মাইটোটিক স্পিন্ডল যন্ত্র বা শুধু স্পিন্ডল যন্ত্র। তাহলে মাইটোটিক স্পিন্ডল যন্ত্রকে আমরা কি প্রাথমিক দেখাই, এটাকে আমরা কোষের বোনস বলতে পারি না? কোষের বোনস। তাহলে হচ্ছিল বোনস এর প্রথম শব্দটা ছিল বি, আর এটা ছিল কি মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। তাহলে এই বি তে মনে রাখবা কি, বি হচ্ছে মানে সাইক্লিন বি কি করে, সাইক্লিন বি হচ্ছে তোমার মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা দেখবো ই। এটা কিভাবে মনে রাখবা, আমি তোমার একটা মানে এনে একটা ওয়ার্ড লিখতেছি বাংলিশে, কিছু লিখবো ইংলিশ আর কিছু বাংলিশ। দাও, রেড ই। রেড ই অর্থ, শব্দের অর্থ কি বলো? রেডি শব্দের অর্থ কি? প্রস্তুত না? রেডি শব্দের অর্থ কি? প্রস্তুত। দেখো, আমি রেডি উচ্চারণ করলে শেষে কি উচ্চারণ করলাম? ই না? মানে এই উচ্চারণটা করার জন্য আমি বাংলিশে লিখছি। তাহলে তোমার হচ্ছিল ই। তাহলে এই ইতে মনে রাখবা কি? রেডি। রেড ই, রেড ই। ইতে কি? রেড ই। ই রেডি মানে কি? প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। ওকে, তাহলে আমাদের এতটুক শেষ। এতটুকু আশা করি বুঝছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে সাইক্লিন প্রোটিন, এই সাইক্লিন প্রোটিনটা আবিষ্কার করছে কে জানো তোমরা? আচ্ছা, এটা হচ্ছে নর্মালি এতটাও ইম্পর্টেন্ট না, তাও জানি না রাখো। সাইক্লিন প্রোটিনটা আবিষ্কার করছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছিল টিম হান্ট। কি? সাইক্লিন প্রোটিন কে আবিষ্কার করছেন? সাইক্লিন প্রোটিন, সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন হচ্ছিল টিম হান্ট। কে আবিষ্কার করেন? টিম হান্ট। কই আবিষ্কার করে? তিনি হচ্ছে একটা ডিমের মধ্যে আবিষ্কার করে। কিসের মধ্যে? ডিমের মধ্যে। আমার একবার আসছিল যে পরীক্ষায়, কোচিং এর পরীক্ষায়, সাইক্লিন প্রোটিন কোথায় তৈরি হয়? ডিম, দুধ, মাংস। আমি মাংস দাগায় আসছিলাম, এটা খেয়াল নাই। এটা তুমি মনে রাখবা, টিম হান্ট ডিমের মধ্যে। কার ডিম? এটা ছিল একটা সামুদ্রিক প্রাণী, সি উরখিনের ডিমে এটা আবিষ্কার করে। ডিমে আবিষ্কার করে। ওকে, আচ্ছা, এতটুকু আশা করি আমরা বুঝছি। এখন তোমার পরীক্ষায় যদি এমফিজের ওই যে কোষ চক্রের গুরুত্ব আসে, তুমি প্রথমে কি করবা? এই কোষ চক্রের গুরুত্ব, কোষ চক্রের গুরুত্ব যদি তোমার পরীক্ষায় আসে, তুমি কি করবা? প্রথমে হচ্ছিল জি 1 এর বৈশিষ্ট্যগুলো লিখবা, দেন জি 2 এর বৈশিষ্ট্যগুলো লিখবা, সরি এস এর বৈশিষ্ট্য, দেন জি 2 এর বৈশিষ্ট্য লেখা দিয়ে আসবা। এদের বৈশিষ্ট্য লেখা মানে এর গুরুত্ব লেখা হয়ে গেছে, মানে কমপ্লিটেড, গুরুত্ব লেখা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যদি এতটুকু হয়, তাহলে আমাদের কি এই কোষচক্র শেষ। এখন হচ্ছিল আমরা বহুল কাঙ্ক্ষিত এই অধ্যায়ের প্রশ্নের জন্য, সিকিউ এর জন্য, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওইটা হচ্ছিল মাইটোসিস। আমি আজকে তোমাদেরকে মাইটোসিস শুরু করব, যেটা হচ্ছিল আমি চেষ্টা করছিলাম, গতকালকে চেষ্টা করার কথা ছিল যে আমি কোষচক্র পর্যন্ত শেষ করব, যদিও একটু বাকি রয়ে গেছিল। এখন হচ্ছিল আমরা মাইটোসিসটা শুরু করি। আমরা আজকে দেখি মাইটোসিসের কয়টা ধাপ পড়তে পারি। দেখো, একটা জিনিস তোমরা, এই মাইটোসিসে আমি তোমাদেরকে, তোমরা আগে যেভাবে পড়ে আসছো আমি কি জানি না, তোমাদেরকে আজকে 5টা কিওয়ার্ড বলবো। এই 5টা কিওয়ার্ড এর মাধ্যমে মাইটোসিসের 5টা ধাপ তোমাদের আমি মুখস্থ করাবো। এই কথাটা আমি তোমাদের দিতেছি। ওকে, আচ্ছা, দেখো, মাইটোসিস হচ্ছে দুই প্রকার। মানে দুই প্রকার না, দুই ভাগ, মানে দুইটা ভাগ করা যায়। মাইটোসিসকে কয় ভাগ করা যায়? দুই ভাগ করা যায়, প্রকার না কিন্তু, দুই ভাগ করা যায়। এর প্রথমে কি হয়?
এর প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে হচ্ছিল সাইটোপ্লাজমের বিভাজন হয়। আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর হচ্ছে হলো পরের ধাপটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে, তাহলে ছিল মাইটোসিসের প্রথম ধাপটাকে বলতেছি আমরা ক্যারিওকাইনেসিস, আর দ্বিতীয় ধাপটাকে বলতেছি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসকে আমরা ছিল পাঁচটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? পাঁচটা ভাগে। প্রোফেজ, নামগুলো তোমাদের মুখস্থই, কারণ তোমরা 9-10 পড়ে আসছো এগুলা। প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো কেমিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য। আসলে আমি তোমাদের বলি, আমার ছিল ব্যাচ এখন বেশি, আমার নিজের পড়া আছে, যে তুমি ফার্স্ট ইয়ার, আমার পড়া লাগে অনেক। আর ছিল আমি তোমার ছিল 24-এর আমার ছিল এডমিশন ব্যাচের বুকিং দিয়ে রাখছে অনেকে, যে আমার কাছে এডমিশন পড়বে 24-এর। দেন হচ্ছিল আমি 25-এর রানিং ব্যাচ পড়াইতেছি একাডেমিক, এখন আবার 26 পড়াইতেছি। এখন এতগুলা মানে আমার ব্যাচ কয়টা হলো তাহলে? তোমার হচ্ছে 3টা ব্যাচ হয়েছে। এই 3টা ব্যাচ পড়ানোর পরে আমার নিজের পড়া, রেগুলার পরীক্ষা দিতে হয়, এইগুলা সব মেনটেন করে আমার পক্ষে আসলে কেমিস্ট্রি পড়ানোটা, মানে আমি কেমিস্ট্রি পড়াই আসলে 24কে আমি পড়াইছি, হয়তো তোমরা তাদের কাছ থেকে কারো কাছ থেকে শুনছো। আচ্ছা, যারা হচ্ছিল মানে এই কেমিস্ট্রিটা মানে আমার পক্ষে হয়তো তোমাদেরকে পড়ানো সম্ভব হবে না, সো আমি খুবই দুঃখিত। আমি কেমিস্ট্রিটা দেখি যদি সামনে সময় পাই, আমার হচ্ছিল কার্ড পরীক্ষা যদি যাওয়ার পরে সময় পাই, আমি চেষ্টা করবো তোমাদের কিছু কঠিন কঠিন অধ্যায় তোমাদেরকে ভালোভাবে ফ্রিতে পড়ায় দেওয়া। ওকে। আচ্ছা, আর না হলেও আমি চেষ্টা করবো তোমাদের যখন ছিল মোটামুটি মাঝামাঝি সময়ে যাবা, যখন তোমার জৈব যৌগ লাগবে, জৈব যৌগটাকে সহজ করে দেওয়ার জন্য। আসলে জৈব যৌগটা মানে পোলাপান পড়েই এইভাবে যে মনে রাখতে পারে না, আমি তোমাদেরকে ছন্দ টেকনিক দ্বারা পড়ায় দিব। আমার প্লে লিস্টের প্রথম ভিডিওটাই দেখবা, আমার ইউটিউব চ্যানেলে একটা জৈব যৌগের একটা বিক্রিয়া কত সহজ ভাবে আমি উপস্থাপনা করছি। আচ্ছা, এগুলো তোমরা দেখো, দেখলে একটা আইডিয়া পাবা যে আসলে কিভাবে কোন সাবজেক্টটা পড়া উচিত, সবগুলা ভিডিও দেখবা। আচ্ছা, এখন হলো ক্যারিওকাইনেসিস, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনোফেজ, টেলোফেজ। ওকে, এখন আমরা পড়বো প্রোফেজ। আচ্ছা, এই পাঁচটার বৈশিষ্ট্যের মধ্যে তোমার পাঁচটার বৈশিষ্ট্য তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। মেইনলি তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল মেটাফেজ, এনাফেজ আর হচ্ছিল প্রোফেজ। এগুলা হচ্ছে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলাতে ঠিক আছে কেউ খুব আসে, আর সবগুলা ইম্পর্টেন্ট। এই পাঁচটা ধাপের বৈশিষ্ট্য আমি তোমাকে পাঁচটা ওয়ার্ড দ্বারা মুখস্থ করাবো। কি বললাম? পাঁচটা ওয়ার্ড দ্বারা। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, পাঁচটা ওয়ার্ড দ্বারা মুখস্থ করাবো। পাঁচটা ওয়ার্ড মনে রাখলে পাঁচটা সবগুলা বৈশিষ্ট্যই মনে থাকবে। ওকে, এর জন্য একটা ওয়ার্ড, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা। ওকে, তাহলে আমরা আজাইরা পেঁচাল বাদ দিয়ে মূল কথায় আসি। ছিল প্রোফেজ। দেখো একটা জিনিস, প্রোফেজ ধাপটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, তোমরা আমাকে বলো, ধরো একটা রাবার, বা ধরো তোমার ছিল এটা একটা ব্যান, মাথার ব্যান আছে না এরকম, এই মাথার ব্যানটাকে আমি টান দিলাম। ঠিক আছে, টান দেওয়ার পরে এরকম হইলো। ওকে, তার মানে এরকম টান টান করা অবস্থায় আছে, তারপরে এর কি করলাম আমরা? ছাইরা দিলাম। টান টান করা অবস্থার রাবারটারে আমরা কি করলাম? হঠাৎ করে ছেড়ে দিলাম। কথাটা ক্লিয়ার হয়েছে তোমার কাছে? টান টান করা রাবার হঠাৎ আমি ছেড়ে দিলাম, তাহলে এটা কি হইব দেখো। তাহলে তুমি এনে মনে রাখবা যে টান টান করা রাবার হঠাৎ ছেড়ে দিলে। দেখো, টান টান করা রাবার হঠাৎ ছেড়ে দিলে দ্বারা আমি কি বুঝাইছি? এনে রাবার বলতে তুমি বুঝবা ক্রোমোজোম। কি? ক্রোমোজোমকে আমি তুলনা করছি রাবারের সাথে। তুমি এই কিওয়ার্ডটা মনে রাখবা, টান টান করা রাবার হঠাৎ ছেড়ে দিলে যেটা হবে এটাই হচ্ছিল প্রোফেজ। ওকে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, রাবারটাকে আমি টান টান করা অবস্থায় ছিল, রাবারটাকে ছাইরা দিছি মানে ক্রোমোজোমকে ছেড়ে দিছি, তাহলে ক্রোমোজোমটা ফার্স্টেই কি হবে? ক্রোমোজোম সংকুচিত হয়। তাহলে তুমি প্রথমেই লিখবা 1 নম্বরে ক্রোমোজোম কি হয়? সংকুচিত হয় এ ধাপে। বুঝলা? তুমি চিন্তা করো, টান টান করা অবস্থা আছেন, ছাইরা দিছি, ফার্স্ট অফ অল তোমার কি হবে? সংকুচিত হবে। হইলো? তাহলে সংকুচিত হয়, আর কি হইব? তোমার ছিল এটা কি আগে আসিল এরকম, ধরো, তারপর যখন এটা এরকম হবে তখন এটা কি, এটার পুরুত্বটা বাইরে যেতে হবে না? মানে আগে ছিল লম্বা, এখন হয়েছে কি খাটো মোটা হয়েছে না? তাহলে সংকুচিত যদি কোনো কিছু হয় তাহলে ক্রোমোজোমটা কিরকম হবে? খাটো ও মোটা হয়। তোমরা একটা জিনিস মনে রাখবা, জেনেই দেখবা ক্রোমোজোম মোটা হইতেছে, ক্রোমোজোম কি হয়? মোটা হয়।
ওই নিয়ে বুঝবা যে ক্রোমোজোমের মানে কোনো কিছু ভাঙবে, কি হবে, ভাঙার কাজ হবে। এটা তোমরা সবসময় মনে রাখবা। আমি যেই বলবো যে মানে মোটা হইতেছে, ওই নিয়ে মনে রাখবা কি ক্রোমোজোম ভাঙবে। যে কোনো ধাপে বললাম মানে কি ক্রোমোজোম খাটো মোটা হইছে বা মোটা হইছে, শুধু ওই নিয়ে বুঝে নিবা যে কি ক্রোমোজোমে ভাঙার একটা কাজ আছে ওই ধাপের মধ্যে। এতটুকু তো ক্লিয়ার যতটুকু পড়াইছি। দেখো তাহলে আসলে ক্রোমোজোমটা সংকুচিত হলে ক্রোমোজোমটা কিরকম হবে, খাটো মোটা হবে। এখন তুমি চিন্তা করো যে ক্রোমোজোমটা সংকুচিত হইছে, সংকুচিত হলে জলযোজন ঘটবে নাকি জল বিয়োজন ঘটবে? আচ্ছা এখন কথা, জলযোজন আর জল বিয়োজন কি? তুমি একটা পন্সের মধ্যে জল দিলে ওইটা কি হইতেছে, জল নিতেছে, ওইটা বলতেছে আমরা জলযোজন। আর হচ্ছে তুমি পন্সটাকে চিপ মানে তুমি তো পন্সটাকে কি চাপ দিলে ওইটা কি পানি বের হইতেছে, ওইটাকে আমরা কি বলতেছি, জল বিয়োজন। বুঝছো কথাটা আমি কি বলছি? জলযোজন মানে জল প্রবেশ করা, জল বিয়োজন মানে জল বের হওয়া। তাহলে এখন আমি বললাম কি সংকুচিত হইছে, এখন কোনো কিছু যদি সংকুচিত হয় জলযোজন ঘটবে না বিয়োজন ঘটবে? অবশ্যই বিয়োজন ঘটবে। তাহলে কি ঘটে, ক্রোমোজোমের জল বিয়োজন ঘটে। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন আরেকটা জিনিস তোমরা চিন্তা করো। দেখো আমি তোমাদেরকে একটা কিওয়ার্ড থেকে ওইগুলো আনছি, টান টান করে আবার হঠাৎ ছেড়ে দিছি। ফার্স্টে কি হয়, সংকুচিত হয়, দেন কি হয়, খাটো মোটা হয়, খাটো মোটা হলে জল বিয়োজন ঘটবে। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, আমি দুইটা কাগজ দিলাম, এই একটা কাগজ এই একটা কাগজ, এইটা হচ্ছে হলো ভিজা আর এটা ছিল শুকনা। এখন তোমাকে আমি বললাম এটা ছিল 1 নাম্বার, এটা 2 নাম্বার, তোমাকে বললাম তুমি রং করবা। তুমি যদি কাগজে রং করার ক্ষেত্রে তোমার কাছে কোনটা তোমার কাছে পারফেক্ট, ভিজাটাতে রং করা সহজ নাকি শুকনাটাতে রং করা সহজ? বলে ফেলো তাড়াতাড়ি কোনটাতে। হ্যাঁ ঠিকই বলছো, শুকনাটাতে রংটা করাটা তুলনামূলক ইজি। কোথায় তুলনামূলক ইজি, শুকনাটাতে নাকি? তাহলে তোমার যদি জল বিয়োজন ঘটে তাহলে কি এটা শুকনা আছে না, শুকনাটার মধ্যে রং ধারণ ক্ষমতা কি বেশি না কম? বেশি। তাহলে জল বিয়োজন ঘটলে ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে ভাই আমি কি এক্সট্রা কিছু পড়াইছি? না, আমি ওই যে একটা কথা বলছিলাম যে টান টান করার আবার হঠাৎ ছেড়ে দিছি, ওইটাই কিন্তু আমি বারবার বলতেছি ভাই, আমি কিন্তু এক্সট্রা কিছুই বলি নাই। মানে কি ক্রোমোজোম সংকুচিত হয়, সংকুচিত হইলে ক্রোমোজোমটা কিরকম হবে, খাটো মোটা হবে দেখতে। খাটো মোটা সংকুচিত হওয়া মানে কি ক্রোমোজোমটার কি জলযোজন না বিয়োজন? জল বিয়োজন। জল বিয়োজন ঘটলে রং ধারণ ক্ষমতা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, কারণ হচ্ছে জল ছাইড়া দিছে, এই জন্য তার রং ধারণ ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। ক্লিয়ার এতটুকু? এত এত সহজ ভাবে পড়াইছি, এতটুকু বুঝছো না? হ্যাঁ এতটুকু ক্লিয়ার। তাহলে এতটুকু ক্লিয়ার হলে আমরা আরেকটা শুরু করি, আরেকটা ধাপ। এই তো আমি তোমাদের কিন্তু একটা হিন্টস দিছিলাম মনে আছে, যে যেনি দেখবা মোটা হইতেছে ওই নিয়ে কি হবে, ভাঙ্গার কাজ হবে ভাইয়া। মোটা হইতেছে ওই নিয়ে কি হবে, ভাঙ্গার কাজ। এখন কি ভাঙবে, প্রশ্ন তো হচ্ছে ওইটা। দেখো নর্মালি একটা ক্রোমোজোম আসলে থাকে কিভাবে, এই ধরো সেন্ট্রোমিয়ার আর হচ্ছিল এই হচ্ছিল কি ক্রোমোজোম। এতটুকু তো বুঝছো? তাহলে এরা যদি একটা সেন্ট্রোমিয়ার হয় আর এগুলা এই সবটারে আমরা একসাথে কি বলতেছি, ক্রোমোজোম। বুঝছো? ক্রোমোজোমটা ফার্স্টে ভাঙ্গে তার বাহুগুলা, দেন ভাঙ্গে সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোমের বাহু হচ্ছিল, এইটা হচ্ছিল, এগুলা কি ক্রোমোজোমের বাহু। তাহলে ফার্স্টে ভাঙবে বাহু, দেন ভাঙবে কি সেন্ট্রোমিয়ার। তাহলে এখনো কি কিছু ভাঙছে না, তাহলে ফার্স্টে কোনটা ভাঙবে, বাহু। তাহলে বাহু কিভাবে ভাঙবে, ধরো এই মাঝখান বরাবর ভাঙা যাবে। আমি কিন্তু সেন্ট্রোমিয়ারের মধ্যে লাল দাগ দিই নাই, কারণ কি এই সেন্ট্রোমিয়ার ভাঙে নাই। সেটা দেখো আমরা ছিল ওই কথা থেকে এই চারটা মনে রাখছি, তারপর এটার মধ্যে খাটোর কথাটা লিখছি দেখি, এমন এই খাটো মোটার কথাটা লিখছি দেখি, এই মোটা থেকে আমরা এই বাকি কথাগুলো লিখবো। এনে লিখবা যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, এতো মাঝখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে বরাবর বিভাজিত হয়ে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। এখন আমাকে প্রশ্ন করতেছে যে মনে মনে, ভাই এত অপত্য ক্রোমাটিড বুঝাইলই না, বাইরে লিখে ফেলছে অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। এখন তো অপত্য ক্রোমাটিডটা কি, এই যে ভাঙ্গার পরে দিয়ে কি হইতেছে, ভাঙ্গার পরে দিয়ে সিনারিওটা কি অনেকটা এরকম হইতেছে না? এরকমই তো। এইটার মধ্যে আমি যেটা কালার করতেছি নীল দিয়ে, এইটা হচ্ছে একটা ক্রোমাটিড, আর যেটা সবুজ দিলাম ওইটা হচ্ছিল আরেকটা ক্রোমাটিড।
আমি তোমাদেরকে আগেই বলছিলাম যেটা সৃষ্টি হয় ওইটাকে বলা হয় অপত্য, তোমাদের ফার্স্ট ক্লাসে বলছি। আর যেটা থেকে সৃষ্টি হয় ওটা ছিল মাতৃ। তাহলে ওইগুলো ছিল মাতৃক্রোমাটিড, মাতৃক্রোমাটিড থেকে সৃষ্টি হয়েছে দুইটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে কি, ওগুলা অপত্য ক্রোমাটিড। ক্লিয়ার এতটুকু? এতটুকু তো আশা করি আমাদের ক্লিয়ার হইছে। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন তাহলে আমরা কয়টা ধাপ, পাঁচটা ধাপ মোটামুটি লিখলাম, যে মোটামুটি নাম্বার পাওয়ার জন্য পাঁচটা ধাপ দিলেই এনাফ। কিন্তু আরো কিছু তোমার ধাপ দেওয়া লাগবে। এখন হচ্ছিল আমরা কিছু সরকারি ধাপ দিব যেগুলো আমরা সব জায়গাতেই ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবা, প্রোফেসডা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, সবচেয়ে দীর্ঘস্থায়ী সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আচ্ছা, এখন হচ্ছিল ছয়। ছয়ে তোমার আমরা তো নর্মালি জানি এটা কোষের মধ্যে কি হয়, কোষের মধ্যে মানে সৃষ্টি হওয়া লাগে, স্পিন্ডল যন্ত্র থাকে। ইয়ার সময় কোষ বিভাজনের সময় চিত্রগুলো তো আমাদের মনে আছে, একটু হলেও 9-10 স্পিন্ডল যন্ত্র থাকে। কিন্তু স্পিন্ডল যন্ত্র কি ছিল আগে? না, তাহলে স্পিন্ডল তো সৃষ্টি হওয়া লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এখন মানে তাহলে কি হবে এনে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, কারণ পরের ধাপে আমার স্পিন্ডল যন্ত্র লাগবে। তোমার যদি এই পাঁচটা পর্যন্ত মনে থাকে তুমি দিয়ে আসো এনাফ, কারণ হচ্ছে পাঁচ না ছয়টা হবে, তুমি এটাকেও একটা ধাপ হিসেবে দিয়ে আসবা, সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রফেসরা। তারপর ছিল 7 নম্বরে দিবা স্পিন্ডল যন্ত্র সৃষ্টির কি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়। ওকে, আচ্ছা, কারণ এটা পরবর্তী ধাপে আমাদের লাগবে স্পিন্ডল যন্ত্রটা। আরেকটা, এটা সরকারি ধাপ, এটা হচ্ছে তোমার প্রথম মানে দুইটা ধাপের জন্য এটা সরকারি, যে হচ্ছিল কি নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসের চারিদিকে যে আবরণটা, ওইটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর হচ্ছে হলো নিউক্লিওলাস, এই নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা গাঢ় একটা জিনিস থাকে যেটা থেকে হচ্ছে ক্রোমোজোম গুলা বের হইছে, ওইটারে আমরা বলতেছি কি নিউক্লিওলাস। নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। ঠিক আছে, এই 8টা ধাপ দিলে তোমার জন্য এই প্রোফেস, তোমাকে স্যারে ফুল নাম্বার দিতে বাধ্য। এখন তুমি প্রোফেস চিত্রটা আসলে কিভাবে আসবা, মানে কিভাবে আঁকবা তুমি চিত্রটা যদি আসে, তাহলে তুমি হচ্ছে চিত্রটা আমি তোমাদের এখানে আঁকা দিই, দেখো এই হচ্ছিল। আচ্ছা, পরীক্ষার হলে বুঝছো, চিত্র বেশি সুন্দর করতে গিয়া বেশি টাইম ওয়েস্ট করবা না। তোমরা হচ্ছিল বায়োলজির যে কোনো এক প্রশ্ন সলভ করার ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা সিকিউ 30 মিনিট সময় দিবা, এর মধ্যে শেষ করবা। যদি ভাই একটা সিকিউ তুমি 35 মিনিট সময় দিছো, তুমি তুমি 5টা সিকিউ আনসার করে আসতে পারবা না, ওইটা এনশিওর আমি করব। দাও। তাহলে তুমি কিভাবে সাজাবা, এই ধরো এনে একটা গোল দিবা, এনে একটা ধরো গোল দিলা, আর একটা ধরো কই দিলা, এনে দিলা, আর একটা এনে দিলা। এই 4টা গোল দিলাম, 4টার বেশি দেওয়ার দরকার নাই। এই 4টা দেওয়ার পরে তুমি হচ্ছে একটা নিউক্লিয় অলাস দিয়ে দিলা। ক্লিয়ার? এটা হচ্ছে নিউক্লিয় অলাসটা। এখন কি করবা, এখন এই প্রত্যেকটা থেকে দুইটা করে সুতা বার করবা। এই যে প্রোফাইল চিত্র আমাদের শেষ। ওকে, তুমি যদি পরীক্ষার হলে চিহ্নিত করে দিয়ে আসতে চাও, তাহলে দিয়ে আসবা, এটা হচ্ছিল নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছিল নিউক্লিয় অলাস, আর হচ্ছিল এগুলা কি তোমার হচ্ছিল নিউক্লিয় অলাস, তারপরে হচ্ছিল আর কি দিতে পারো, আর তেমন কিছু নাই। তুমি যদি চাও তুমি হচ্ছিল কি করবা, কোষ ঝিল্লি কোষ প্রাচীর দেখাইতে পারো, এটা হচ্ছিল কোষ প্রাচীর, আর এটা হচ্ছিল কোষ ঝিল্লি, এগুলো দেখাইতে পারো, নেসেসারি না। ওকে, তাহলে এটা কি আমাদের প্রোফাইল চিত্র, তাহলে আমাদের প্রোফেস কি শেষ। বুঝছি তো ভাইয়া, নাকি বুঝি নাই? আচ্ছা, বুঝলে এখন হচ্ছিল আমরা প্রো মেটাফেজে যাই। প্রো মেটাফেজ। আচ্ছা, প্রো মেটাফেজে যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রাথমিক কথা বলি। এইটা হচ্ছে আমরা আগের ধাপে একটা কথা লিখে আসছি, তোমাদের মনে আছে কিনা, যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয়, মানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির কাজটা শুরু হইতেছে। বুঝছো? স্পিন্ডল যন্ত্র সৃষ্টির কাজ কি হয়, শুরু হয়। ওই যে কাজ, যে সূচনাটা ঘটলো না, এনে তো জাস্ট একটা সূচনা ঘটলো, এইটা মানে কমপ্লিট হইতেছে কোন ধাপে গিয়ে, স্পিন্ডল যন্ত্র এই প্রো মেটাফেজ মানে 2 নাম্বার ধাপে।
এই 2 নাম্বার ধাপে ছিল, এটাতে মনে রাখবা কি এই কিওয়ার্ড হচ্ছিল এটার জন্য স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র, এখানে সব আমরা স্পিন্ডল যন্ত্র নিয়ে কথাবার্তা বলবো, আর এক্সট্রা কিছুই বলবো না। আচ্ছা, এর আগে মনে রাখবা এটা হচ্ছিল স্বল্পস্থায়ী পর্যায়, আগেরটা পরে আসছি দীর্ঘস্থায়ী সবচেয়ে, এটা হচ্ছিল সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। আমাদের কিন্তু একটা ধাপ হয়ে গেছে, এখন হচ্ছিল বাকি ধাপগুলোতে। এখন তো আমরা স্পিন্ডল যন্ত্র নিয়ে কথা বলা শুরু করব। স্পিন্ডল যন্ত্র নিয়ে শুরু করার আগে তুমি বলবা যে স্পিন্ডল যন্ত্রটা এই, আচ্ছা চিত্রটা আগে আঁকি আমরা এনে। চিত্রটা কিরকম হবে তোমাদেরকে আমি আইকা দেখায় দিই, কারণ সেটা না হলে পরীক্ষার হলে অনেকেই এই চিত্রটাতে ভুল করে। আচ্ছা, চিত্রটা সুন্দর হয় নাই, আরেকবার আঁকি। খুব পচা একটা চিত্র দিছে। আসলে চিত্রটা স্কেল ছাড়া আঁকতেছি তো এর জন্য একটু খারাপ হইতেছে। তোমরা মোটামুটি শেপটা রাখার চেষ্টা করো। আসলে দুটো টান পড়ে গেছে, সেখানে কিন্তু একটা টান তোমাদের হচ্ছিল এনে দিবা, একটা, দুইটা, তিনটা। ওকে, এই সাইডে দিবা তিনটা, একটা, দুইটা, এই হচ্ছিল তিনটা। দেওয়ার পর 1 নাম্বারে দিবা একটা গোল, 3 নাম্বারে দিবা একটা গোল, 1 নাম্বারে একটা গোল, 3 নাম্বারে একটা গোল। দেওয়ার পর এই যে আগের মতো সুতাগুলা বের করে দিবা। তাহলে আমাদের শেষ। ওকে, আচ্ছা তাহলে আসলে আমরা প্রো মেটাফেজ পড়ে ফেললাম। তাহলে প্রো মেটাফেজ যদি আমরা বুঝে থাকি এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। এখন আমরা বলবো সব স্পিন্ডল যন্ত্র নিয়ে কথাবার্তা। তোমরা বলবা, আচ্ছা তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই যে যেগুলো আছে তোমার হচ্ছিল যে প্রান্তগুলো আছে, প্রান্তগুলো বলতে আমি কি বুঝাইছি, যে এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এগুলাকে বলা হয় মেরু। প্রান্তগুলাকে কি বলা হয়? মেরু। আর এই মাঝখানের অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। আচ্ছা, তাহলে তোমরা প্রথমেই মনে রাখবা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত ও যেই তন্তুগুলো আছে ওইগুলাকে বলা হয় কি স্পিন্ডল তন্তু। এক মেরু থেকে উভয়, সরি এক মেরু থেকে কোনে ভুলে ক্লিক করলাম, লেখা কিছু ডিলেট হয়েছে কিনা কে জানে। ডিলেট হয়েছেই, শিট। তাড়াতাড়ি করতে গেলে হয় দেরি, ভুলে ক্লিক করাটাই ঠিক হয়নি। আচ্ছা, প্রোমেটাফেস তাড়াতাড়ি লিখে ফেলি। প্রোমেটাফেস হচ্ছিল স্পিন্ডল অল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র নিয়ে কথাবার্তা। এটা হচ্ছিল আমরা জানি কি সবচেয়ে স্বল্পস্থায়ী, সবচেয়ে কি স্বল্প স্থায়ী। ওকে, আচ্ছা সবচেয়ে স্বল্পস্থায়ী আমরা চিত্রটা কি আঁকছিলাম, চিত্রটা এরকম ছিল যে এক, তোমরা চিত্রটা আগে আঁকাই আছে, আমি মোটামুটি আঁকি একে তোমাদেরকে বুঝাই দিই। যেগুলো বলতেছিলাম যে কথাবার্তা, এটা হচ্ছে, আচ্ছা দেখো ভাই আমি এই চিত্রটা নিয়ে খুবই বাজেভাবে আঁকছি, কারণ তোমাদেরকে আমি চিত্র আগে আঁকা দেখাই দিছি, তোমরা ভিডিওতে পাইছো কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। এইটা এই এই দুইটা সাইড কে বলা হয় মেরু, আর এই মাঝখানে অঞ্চলটাকে কি বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে 1 নাম্বার হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। 2 নাম্বারে তুমি কি লিখবা? 2 নাম্বারে লিখবা হচ্ছিল এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুকে স্পিন্ডল তন্তু বলে। কি বলে? স্পিন্ডল তন্তু বলে। এতটুকু ক্লিয়ার আশা করি। স্পিন্ডল তন্তু বলে। তারপরে কি, তারপরে তুমি 3 নাম্বার ধাপে মনে রাখবা
যে স্পিন্ডল যন্ত্রগুলা পরস্পর একত্রিত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে, মানে এই যে এই ছোট ছোট তন্তুগুলা একত্রে যুক্ত হয়ে কি গঠন করতেছে, এরকম ভাবে হয়ে স্পিন্ডল যন্ত্রটা নরমালি গঠন করতেছে। তাহলে স্পিন্ডল তন্তুগুলো একত্রিত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তারপরে তুমি বলতে পারো উভয় মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। উভয় মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলে। ওকে, উভয় মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়। এতটুকু আশা করি আমরা বুঝছি। আচ্ছা, দেখো আমি কিন্তু এনে এক্সট্রা কোনো কথাই বলি না, আমি সব স্পিন্ডল যন্ত্র নিয়ে কথাবার্তাই বলতেছি। এক হচ্ছে সেটা সবচেয়ে স্বল্পস্থায়ী, ওকে। দুই হচ্ছে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলো স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন করে। স্পিন্ডল যন্ত্রগুলোর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এতটুকু তো সমস্যা নাই। আচ্ছা, এখন দাও এই ক্রোমোজোম গুলা যে যুক্ত আছে, ক্রোমোজোম গুলা কার সাথে যুক্ত আছে? স্পিন্ডল যন্ত্রের সাথে। দেখো ক্রোমোজোম গুলা যেই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত আছে, তন্তু ইংলিশ কি? ফাইবার না? তন্তু ইংলিশ হচ্ছিল ফাইবার। কোন তন্তুরা, যেই তন্তুর আকর্ষণ বা অ্যাট্রাকশন বেশি, অ্যাট্রাকশন বেশি, ওইটার সাথেই তো ক্রোমোজোমটা যুক্ত থাকবে নাকি? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে নাকি অন্যান্য গুলা যার আকর্ষণ বেশি তার সাথে যুক্ত হবে? তাহলে তুমি বলবা ক্রোমোজোম গুলা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে সকল স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় এই অ্যাট্রাকশন। আমি এনে বললাম কি অ্যাট্রাকশন না? অ্যাট্রাকশন বেশি, এটা আমি বললাম কি অ্যাট্রাকশন বেশি। অ্যাট্রাকশন থেকে মনে রাখবা ট্রাকশন। কি বললাম ভাইয়া? ট্রাকশন। কোন থেকে আসছে? অ্যাট্রাকশন। যে অ্যাট্রাকশন করে বেশি তাকে বলা হয় ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবার বলে। আচ্ছা, ট্রাকশন ফাইবার আসলে কার সাথে যুক্ত থাকে? এই দেখো আমি যে এই এটা কি সেন্ট্রোমিয়ার, এগুলো ছিল ক্রোমাটিড। এই এই তোমার সেন্ট্রোমিয়ারের তোমার হচ্ছিল ওই যে উভয় সাইডের একটা অঞ্চল আছে যেগুলোকে বলা হয় কাইনেটোকোর। অঞ্চলটাকে কি বলে? কাইনেটোকোর। ওই কাইনেটোকোরের মধ্যে একটা প্রোটিন আছে যেটাকে বলা হয় মোটর প্রোটিন। এই কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে এই ট্রাকশন ফাইবার যুক্ত থাকে। এটা ট্রাকশন ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের কোন অঞ্চলে? কাইনেটোকোরের। কোথায়? কাইনেটোকোরের কি একটা প্রোটিন আছে? মোটর প্রোটিন। এই মোটর মোটর প্রোটিনের সাথে, শিট, মোটর লিখছি, মোটর না লিখি, মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এই আমি বুঝছো ময়মনসিংহে ছিল তোমার সোশি লজে আমি মানে গেছি, একবারই গেছিলাম আমার এইচএসসি মানে আমার এডমিশনের আগে। আমি নর্মালি হচ্ছে তুমি ময়মনসিংহ থাকাকালীন আমি মানে বাসা থেকে বের হইতাম না, আমার হচ্ছিল সব জায়গায় আমি ঘুরছি আমার এডমিশন পিরিয়ডের পর। মানে আমার ডিএমসি তে চান্স হওয়ার পরে আমি ফার্স্ট টাইম তোমার হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, তারপর ছিল কি বলে কেবি কলে, তোমার হচ্ছিল বাকৃবিতে, দেন হচ্ছিল এগুলাতে। কিন্তু সোশিলজে আমি এর আগে একবার গেছিলাম, মানে বিপিন পার্ক, এগুলো আমি সব এডমিশনের পরে গেছি বুঝছো। এর আগে আমি ময়মনসিংহ কখনো ঘুরিই নাই, এই এডমিশনের পর যা ঘুরছি। তোমার হচ্ছিল কি বলি এই কি বলতেছিলাম, আচ্ছা শশী লজের কথা, হ্যাঁ। আমার ছিল চাচি একবার আসছেন, চাচি বলতেছে যে কেমন লাগতেছে কোনো জায়গা থেকে ঘুরে আসি। তারপর কাছে শশী লজটা ছিল, ভাবলাম যে শশী লজে যাই। এখন শশী লজে ঢোকার পরেই দেখি কি, মানে ঢোকার পরে দিয়েই সামনেই দেখি তোমার হচ্ছিল এরকম, মানে কি জানি এগুলারে বলে, এরকম গোল গোল লাইট আছে না, এরকম গোল লাইটের মাঝখানে মোবাইল, বুঝছো, দিয়ে এরকম স্ট্যান্ডের মধ্যে দিয়ে সামনে নাচতেছে মেয়েরা, দুইটা মেয়ে আছে না নাচতেছে। ওই আবার সামনে গেলাম, দিয়ে একটা ছেলে একটা মেয়ে নাচতেছে। মানে কি করতেছে? নাচতেছে, মানে কি করে ভাই? টিকটক করতেছে, লিটারেলি টিকটক করে, বুঝছো। এখন কথা হচ্ছে টিকটক করতেছে। এখন তুমি একটা জিনিস বলো, টিকটক আসলে কারা করে? এক নাম্বার মানুষ করবে নাকি দুই নাম্বার মানুষ করবে?
এখন ধর 1 নাম্বার যারা আছে, মানে ক্লাসিক রয়্যাল সোসাইটি, তারা কি টিকটক করবে ভাই? কারণ তুমি তো বলবা যে না ভাই, আমি টিকটকে একজনকে ফলো করি যে হলো গুলশানে মাম্মাস, কি মাম্মাস গার্ল নাকি, মাম্মাস পরি নাকি বলে একটা আছে, আচ্ছা ওইটা গুলশানে ভাই, মানে গুলশানে এরকম কিছু ছাপড়ি আছে, মানে মা বাবার বকাটে সন্তান, ওইগুলা বাদ দাও। মানে আমি বলতেছি নর্মালি, মানে কি এই টিকটকটা কারা করতেছে? 1 নাম্বার মানুষ তো করে না, 2 নাম্বার মানুষ। তাহলে টিকটক কে করে? টিকটক করে 2 নাম্বার মানুষ। আচ্ছা, এখন টিকটক করতে গেলে কি করা লাগে? এই টিকটকে নাচা লাগে না? তাইলে এই নাচানাচিটা কইনে হয়? কারা করে? 2 নাম্বার মানুষ। এখন তুমি আমারে বলো, তাহলে ক্রোমোজোম কই নাচবে? ক্রোমোজোম 1 নাম্বার ধাপে নাচবে নাকি 2 নাম্বার ধাপে নাচবে? তাহলে এই নাচাটা কোন ধাপে হবে? এই 2 নাম্বার ধাপে না? কারণ হচ্ছে নাচানাচিটা কি, টিকটকে নাচানাচিটা কি ভালো মানুষ করে? না, 2 নাম্বার মানুষ করে। দ্যাটস ওয়াই এই ক্রোমোজোমাল নৃত্য কোথায় দেখা যায়? এই প্রো মেটাফেজে দেখা যায়। বুঝছো? তাইলে এটা এটা এনে লিখবা যে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হওয়ার সময়, স্পিন্ডল যন্ত্রের সাথে, স্পিন্ডল যন্ত্র বা তন্তুর সাথে যুক্ত হওয়ার সময় কিছুটা আন্দোলিত হয়। যুক্ত হওয়ার সময় কিছুটা কি হয়? আন্দোলিত হয়। একে ক্রোমোজোমাল নৃত্য বলে। একে ক্রোমোজোমাল নৃত্য বলে। তোমার হচ্ছিল পরীক্ষায় অনেকবার আসবে এই এমসিকিউটা, যে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় কোথায়। তুমি এই সময় মনে করবা যে ক্রোমোজোম টিকটক করে 2 নাম্বার ক্রোমোজোম গুলা, মানে 2 নাম্বার ধাপে। তোমার হচ্ছে 2 নাম্বার ধাপ কি, প্রো মেটাফেজ। ক্লিয়ার? এতটুকু আমাদের শেষ। এখন আরেকটা সরকারি ধাপ আছে, আমরা আগের ধাপে বইলে আসছিলাম। সরকারি ধাপ কোনটা ছিল? আগের ধাপ তো মুছে গেছে। আগের ধাপ ছিল নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন দেখো বিলুপ্ত হওয়া শুরু হয়, ওইগুলো লেখা আছে না ওইটা। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি চলতে থাকে। আগে সিন শুরু হয়, এনে কি চলতে থাকে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি চলতে থাকে। বিলুপ্তি চলতে থাকে। এতটুকু আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের প্রো মেটাফেজও শেষ। তার এই সাথে সাথে আমার ক্লাসটা শেষ করা লাগতেছে, কারণ হচ্ছিল আমার মানে একটু কাজ আছে। মানে ক্লাসটা ডিউরেশন বাড়ানো আমার উচিত, কিন্তু আমি পারতেছি না, কারণ হচ্ছে তোমরা জানোই পরিস্থিতিটা এতটাও ফেভারেবল না। সো হচ্ছিল আমার একটু যাইতে হবে। এই জন্য হচ্ছে তোমার আমাদের ক্লাসটা, কারণ হচ্ছিল আমাদের ক্লাস পোস্টপোন করার জন্য মানে একটা আলাপ চলতেছে, ওই নিয়ে হচ্ছিল মানে আমরা সবাই এখন বসবো, বসে এটা নিয়ে আলোচনা করবো আর কি। এই জন্য ছিল আমার তো পার্টিসিপেট করা লাগবে 9টার সময়। আমার ছিল আজকে শুরু করতে একটু লেট হয়েছে, কারণ হচ্ছে এরকম নিয়ে কথাবার্তা হইতেছে তো। তো তোমরা জানোই যে এরকম কিরকম চলতেছে পরিবেশটা। তো তোমাদের কাছে আমি দুঃখিত। এই ক্লাসটা এখানে শেষ করা লাগতেছে, কিন্তু আমি তোমাদেরকে কথা দিছি যে 5টা ক্লাসের মধ্যে এই অধ্যায় আমি শেষ করব। বলছি মানে বলছি, 5টার মধ্যে আমি শেষ করে দিব, প্যারা নাই। ওকে। আচ্ছা, তাহলে চলো তোমাদেরকে একটা কথা মনে করে দিই, যারা ছিল আমার চ্যানেল নতুন তারা ছিল অবশ্যই এটা ছিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা অন করবা, এবং তোমার ভালো লাগলে লাইক চাইলে দিতে পারো। তোমার যদি ভালো লাগে লাইক দিবা, নাহলে সমস্যা নাই। ছিল আমাকে কমেন্ট করে আমাকে মোটিভেট করতে পারো যে তোমাদেরকে আরো বেশি বেশি আমি ফ্রি ক্লাস দেই। আর হচ্ছে নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। গুড বাই, টাটা।